আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আলোচনা করব রুকিয়া সাখাওয়াত হোসেনের জীবন নিয়ে, যিনি আমাদের কাছে বেগম রুকিয়া হিসেবে পরিচিত। তবে আমাদের পশ্চিম বাংলায় বা ভারতের মধ্যে আর এস হুসেন বা রুকিয়া সাখাওয়াত হোসেন নামে তিনি পরিচিত। তিনি হচ্ছেন একজন প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গল্পকার এবং সমাজ সংস্কারক, যাকে আমরা নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিনি এবং তিনি হচ্ছে বাংলা প্রথম বাঙালি নারীবাদী। আচ্ছা, এখানে তার জন্ম, তারপর তার সাংসারিক জীবন, সাহিত্য জীবন এবং পরিশেষে তার পূর্ণাঙ্গ জীবন, এটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং পরে কিন্তু তার জীবনে নিয়ে আসা বিভিন্ন এমসিকিউগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা মনে রাখবা, এই বেগম রোকেয়ার জীবনী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তার সাহিত্যকর্ম থেকে এবং তার পারিবারিক জীবন থেকে অনেক অনেক প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, এটা জেনে রাখলাম। আচ্ছা, রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে তার জন্মসাল 1880 সাল, এটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশি আসে। তার জন্মসাল হচ্ছে 1880 সাল, অর্থাৎ 19 শতকে, এবং 9 ডিসেম্বর 1880, 9 ডিসেম্বর আবার তার মৃত্যু তারিখও। তার জন্ম এবং মৃত্যু একই তারিখে, 9 ডিসেম্বর। সেজন্য এটি রুকিয়া দিবস হিসেবে, 9 ডিসেম্বরকে রুকিয়া দিবস হিসেবে পালন করা হয়। তার জন্মস্থান হচ্ছে রংপুর জেলায়, রংপুর জেলায় মিঠাপুকুর থানায়, রংপুর জেলা মিঠাপুকুর থানা এবং হচ্ছে পায়রাবন্দ গ্রাম। রংপুর জেলা মিঠাপুকুর থানা এবং পায়রাবন্দ গ্রাম। আমরা জানি তখন কিন্তু 1880 সালের দিকে আমরা কিন্তু রংপুর এগুলো কিন্তু ভারতের অধীনে ছিল। তার নাগরিকত্ব কিন্তু ব্রিটিশ ভারতীয়। এই রংপুর বা মিঠাপুকুর এগুলো সবগুলো তখন কিসের আন্ডারে ছিল? ভারতের অংশ ছিল বা পশ্চিমবঙ্গের আন্ডারে ছিল। বর্তমান কিন্তু বাংলাদেশের আন্ডারে, বাংলাদেশের রংপুর আন্ডারে। আচ্ছা, এটা মনে রাখবা। তার পিতার নাম জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের এবং মাতা রাহাতুন্নেসা চৌধুরী। এখন তার পারিবারিক বর্ণনা দেবেন একটু। তার বাবা হচ্ছে জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের। তিনি একজন জমিদার ছিলেন এবং একজন আধুনিক মনস্ক মানুষ ছিলেন এবং তার বিভিন্ন ভাষার পণ্ডিত ছিলেন। বাংলা, ইংরেজি থেকে শুরু করে কিন্তু তিনি ফার্সি, উর্দু, তারপর আরবি, বিভিন্ন ভাষা কিন্তু তিনি জানতেন। এবং তার মা হচ্ছে রাহাতুন্নেসা চৌধুরী। তারপর তার প্রকৃত নাম রুকিয়া সাখাওয়াত হোসেন। তার প্রকৃত নাম হচ্ছে রুকিয়া খাতুন, প্রকৃত নাম রুকিয়া খাতুন। এবং বৈবাহিক সূত্রে নাম রুকিয়া সাখাওয়াত হোসেন, অর্থাৎ তার স্বামীর নাম কি করে দিয়েছেন, অ্যাড করে দিয়েছেন। রুকিয়া খাতুন, তো খাতুনটা বাদ দিয়ে রুকিয়া সাখাওয়াত হোসেন, অর্থাৎ তার স্বামীর নামটা ব্যবহার করেছেন। এটি কিন্তু তখনকার বাঙালি সমাজে এবং বর্তমানে কিন্তু পাকিস্তানের কিন্তু এটা আজও প্রচলিত আছে। যেমন আমরা কি বলি, তাকে হাসিনা বলি না, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তারা কিন্তু হাসিনা ওয়াজেদ বলে ডাকেন, অর্থাৎ স্বামীর নামটা লাগিয়ে দেন। এখানে কিন্তু তার ক্ষেত্রেও, রুকিয়া সাখাওয়াত হোসেনের ক্ষেত্রেও এটি হয়েছে। তার নাম হয়েছে রুকিয়া সাখাওয়াত হোসেন, তার স্বামীর নাম যেহেতু সৈয়দ সাখাওয়াত হোসেন ছিলেন। আচ্ছা, এগুলো আমরা সবগুলো জানবো আস্তে আস্তে। রুকিয়ার পিতা বহু ভাষার সুপণ্ডিত হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন তিনি রক্ষণশীল। ভাই বোনদের সাহস হচ্ছে রুকিয়া বাংলা ও ইংরেজি ভাষা ভালোভাবে রপ্ত করেন এবং জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী ওঠেন। যেহেতু এখানে তার বড় ভাই বোনের কথা বলা হচ্ছে, তাহলে আমি যদি একটু বলি, তারা কিন্তু, তার 2 বোন ছিলেন, অর্থাৎ তিনি সহ 3 বোন। একজন রুকিয়া, তারপর হচ্ছে করিমুন্নেসা তার বড় বোন, তারপর হচ্ছে হুমায়রা। তারা 3 বোন ছিলেন। তারপর হচ্ছে 3 ভাই, 1 ভাই মারা যান। তারপর হচ্ছে আর 2 ভাই যারা তার থেকে বড়। একজন হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, আরেকজন হচ্ছে খলিলুর রহমান। একজন হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, আরেকজন হচ্ছে খলিলুর রহমান। এরা কিন্তু আধুনিক মনস্ক এবং উচ্চশিক্ষিত ছিলেন। তারা কিন্তু কলেজ লেভেলে পড়াশোনা করেছেন এবং বিভিন্ন ভাষা জানতেনও। তাদের আধুনিক মনস্তাত্ত্বিক ভাবে তারা কি ছিলেন, সচেতন ছিলেন। ফলে কিন্তু তার বোনদেরকে তিনি পড়ালেখা করেছেন। এমনকি কথিত আছে যে বাড়ির যখন সবাই ঘুমিয়ে পড়তো, তখন আলো বা চারাক বা মোমবাতি নিয়ে তার রুকিয়া সাখাওয়াত হোসেনকে কি পড়াতেন, বাংলা এবং ইংরেজি পড়াতেন। তোমরা এখানে জেনে রাখবা, রুকিয়া কিন্তু উর্দু, আরবি, ফার্সি এগুলো সমান্তরাল খুবই ভালো জানতো, কিন্তু কি জানতো না, বাংলা এবং ইংরেজি জানতো না। এই বাংলা এবং ইংরেজি ভাইয়েরা শিখাতেন। এবং এটাও মনে রাখবা, রুকিয়া সাখাওয়াত হোসেনের পরিবারের ভাষা ছিল কিন্তু উর্দু, অর্থাৎ তারা উর্দুতে কথা বলতেন। তখন মনে করা হতো বাংলা হচ্ছে একটু নিম্নমানের ভাষা, যখন বর্তমানে ইংরেজিকে উচ্চমানের ভাষা বলা মনে করা হয়, বা বাংলা বললে একটু খ্যাত মনে করা হয়, সেরকম ওই কালে কিন্তু ফার্সি বা উর্দু বলতে জানলে তাদেরকে স্মার্ট মনে করা হতো, আর বাংলা বললে কি মনে করা হতো, একটু নিম্ন মনে করা হতো। সেজন্য তারা বাংলা এবং ইংরেজি এগুলো কি করা হতো না, শিক্ষা দিত না। ইংরেজি শিক্ষা না দেওয়ার আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু তখন ব্রিটিশ আমল ছিল আর ব্রিটিশের ভাষা ছিল ইংরেজি, ওদের সাথে একটা বৈরী বা শত্রুতা ভাবানোর জন্য কিন্তু এই ইংরেজি ভাষাটা শেখানো হতো না। এটা কিন্তু একটা যৌক্তিক কারণ ছিল তার বাবার। যদিও কিন্তু বেগম রোকেয়া এগুলো শিখেন। এবং আমার একটা ধারণা হচ্ছে, ভাষার ক্ষেত্রে কিন্তু কোনো কিছু উঁচু নিচু হতে পারে না, সব ভাষায় সমান, সব ভাষা আমাদের শেখা উচিত। আচ্ছা, এখন তার বিবাহের কথা উল্লেখ করবেন। 1898 সালে উর্দুভাষী ও বিপদ সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাহলে তার বিবাহ হয় 1898 সালে। তার জন্ম হচ্ছে 1880 এবং বিবাহ হয় 1898। প্রায় 18 বছর বয়সে কিন্তু তার বিবাহ হয়। এবং স্বামী ছিল একজন উর্দুভাষী এবং হচ্ছে বিপত্নিক, অর্থাৎ তার একজন আগে বউ ছিলেন, বউ কি হয়েছেন, বিগত হয়েছেন। এবং ওই ঘরের মেয়েও ছিলেন কয়েকজন। তার নাম হচ্ছে সৈয়দ সাখাওয়াত হোসেন। তিনি একজন সরকারি কর্মকর্তা এবং আধুনিক মনস্ক এবং মডার্ন মানুষ ছিলেন। আচ্ছা, এই স্বামী কিন্তু তাকে কি করেন, এই ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর উৎসাহ অনুপ্রেরণায় তার জ্ঞান অর্জনের পথ সুগম হয়। তাহলে তার স্বামী রুকিয়া সাখাওয়াত হোসেন কি ছিলেন? তার স্বামী রুকিয়া সাখাওয়াত হোসেন
তার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, অর্থাৎ তিনি জেলার মধ্যে আইন বিষয়ে সর্বজ্ঞ ছিলেন বা সবার উপরে ছিলেন। আচ্ছা, বিরূপ সমালোচনা নানাবিধ প্রতিবন্ধকতার মুখে তিনি কখনো নারী শিক্ষার লক্ষ্য থেকে সরে আসেননি, বরং পর্দা প্রথা ও শিক্ষা বিমুখ মুসলমান মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য বাড়িতে বাড়িতে করে ছাত্রী সংগ্রহ করেছেন। আমরা জানি তিনি কিন্তু তার স্বামীর নামে স্কুল প্রতিষ্ঠা করেছেন, এবং এটার কিন্তু অনেক ইতিহাস আছে। প্রথমে তিনি তার পৈতৃক বাড়িতে একটা কি করেন, স্কুল করেন, সেখানে কিন্তু অনেক সংগ্রহ করে 4-5 জন কি করেন, ছাত্রী সংগ্রহ করেন, এবং গ্রামের অনেক অত্যুক্তি কটুক্তি শুনতে হয়। ফলে কিন্তু তিনি ওইটা ছেড়ে কলকাতায় এসে আবার আরেকটা স্কুল প্রতিষ্ঠা করেন, যেটা বর্তমান আজও আছে। আচ্ছা, সেটা মনে রাখবা। রুকিয়া বাংলা গদ্যের বিশিষ্ট শিল্পী, রুকিয়া বাংলা গদ্যের বিশিষ্ট শিল্পী, এটা খুব সুন্দর করে মনে রাখবা। গদ্য অর্থাৎ এই যে প্রবন্ধ আছে, যেমন গৃহ একটি প্রবন্ধ, এরকম প্রবন্ধ এবং গদ্যের জন্য তিনি হচ্ছে একজন বিশিষ্ট শিল্পী। সমাজের কুসংস্কার ও জড়তা দূর করার জন্য তিনি অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ হৃদয়গ্রাহী রচনা করেছেন। আচ্ছা, তার সব রচনায় সমাজ জীবনের গভীর উপলব্ধি থেকে উচ্চারিত। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। রুকিয়া সাখাওয়াত হোসেনের প্রতিটা রচনায় কিন্তু সমাজ জীবনের গভীর উপলব্ধি থেকে উচ্চারিত, সমাজ জীবনের গভীর উপলব্ধি থেকে উচ্চারিত, অর্থাৎ সমাজ জীবন বা মানব জীবনকে, সমাজকে তিনি খুব সুন্দর করে উপলব্ধি করে তার রচনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এখন তার সাহিত্যকর্মের কথা স্পেসিফিকভাবে বলবে। আমরা জানি তার 2টি উপন্যাস আছে, তারপর অনেকগুলো কি আছে, গল্প গ্রন্থ আছে। এটা বলা হচ্ছে আর কি। মতিসুর ও অবরোধবাসিনী তার তাৎপর্যপূর্ণ গদ্য গ্রন্থ, অর্থাৎ প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কি মতিসুর ও অবরোধবাসিনী। সেখানে অবরোধবাসিনী যেটা আছে, সেটার মধ্যে তিনি পর্দা নিয়ে আলোচনা করেন। যদিও তিনি পর্দাকে একটা প্রথা হিসেবে কি করেছেন, উল্লেখ করেছেন। আসলে পর্দাটা প্রথা নয়, পর্দা একটা হচ্ছে ইসলামের একটা বিধিবিধান। এটা প্রথা বলে কি করা, করার কোনো কি করা নাই, কারণ নাই। তাহলে তার গদ্য গ্রন্থ কি কি, একটা হচ্ছে মতিসুর আর একটা হচ্ছে অবরোধবাসিনী। এই মতিসুর কিন্তু 2 খণ্ডে বিভক্ত, এটা মতিসুর প্রথম খণ্ড, মতিসুর দ্বিতীয় খণ্ড। এই মতিসুর প্রথম খণ্ড থেকে গৃহ প্রবন্ধটি কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। এছাড়া সুলতানার স্বপ্ন, পদ্মরাগ নামে 2টি উপন্যাস তিনি রচনা করেন। তাহলে তার উপন্যাস 2টি কি কি, উপন্যাস হচ্ছে সুলতানার স্বপ্ন, সুলতানাস ড্রিম এবং পদ্মরাগ। সুলতানাস ড্রিম এবং পদ্মরাগ, এটি হচ্ছে তার 2টি উপন্যাস। সুলতানার ড্রিম হচ্ছে এমন একটি উপন্যাস যেটার মধ্যে তিনি এমন মেয়েদের স্বপ্ন দেখেন যারা ঘরের বাইরে গিয়ে কি করবেন, কাজ করবেন। অর্থাৎ তার স্বপ্নটা কিরকম, এখন যে গৃহস্থালী যে সমস্ত কাজগুলো আছে সবগুলো ছেলেরা কাজ করবে, আর বৈজ্ঞানিক কাজ বলো, বাইরের যে কোনো কাজ, অর্থাৎ কলকারখানার কাজ থেকে শুরু করে সমস্ত কাজ মেয়েরা কাজ করবেন। সেরকম একটা পৃথিবীর কল্পনা করেন এই সুলতানাস ড্রিম গল্প উপন্যাসটির মধ্যে। তোমরা এটা মনে রাখবা। এবং এটি প্রকাশ হয় 1905 সালে। সুলতানার ড্রিম প্রকাশ হয় 1905 সালে। তাহলে তার উপন্যাস কি কি, সুলতানার স্বপ্ন এবং হচ্ছে পদ্মরাগ। আচ্ছা, এবং তিনি 1932 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর এই মহিষী নারীর জীবনাবসান ঘটে, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন 1932 খ্রিস্টাব্দে। এটিও বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে। তার জন্ম, মৃত্যু এবং তার যে সাহিত্য এবং তার ভাই এবং স্বামী নিয়ে কিন্তু পরীক্ষার মধ্যে, বিশ্ববিদ্যালয় পরীক্ষার মধ্যে খুবই আসে। আর 9 ডিসেম্বর, যা বলছিলাম, তার জন্ম এবং মৃত্যু 9 ডিসেম্বর একই তারিখে। তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। যদিও কিন্তু তার জন্ম হচ্ছে রংপুরে, তিনি মৃত্যুবরণ করেন কলকাতায়। এটি ছিল কিন্তু রুকিয়া সাখাওয়াত হোসেনের সামান্য একটা জীবনী। আমি একটু সামারি করার চেষ্টা করি, তারপর কিছু এমসিকিউ আলোচনা করব। একটা হচ্ছে তিনি একজন প্রাবন্ধিক, ঔপন্যাসিক এবং একজন হচ্ছে সমাজ সংস্কারক। তার জন্ম এবং মৃত্যু সন হচ্ছে একই, অর্থাৎ 9 ডিসেম্বর। তার জন্ম সাল হচ্ছে 1880 আর মৃত্যু সন হচ্ছে 1932। প্রায় 52 বছর তিনি বয়স পান। তার 2টি উপন্যাস, একটি হচ্ছে সুলতানার স্বপ্ন, আরেকটা হচ্ছে পদ্মরাগ। একটি হচ্ছে সুলতানার স্বপ্ন, আরেকটা হচ্ছে পদ্মরাগ। তারপর তার 2টি গদ্য গ্রন্থ, একটা হচ্ছে অবরোধবাসিনী, আরেকটা হচ্ছে মতিচুর। একটা হচ্ছে অবরোধবাসিনী, আরেকটা হচ্ছে মতিচুর। এই ছিল কিন্তু তার সম্পূর্ণ জীবন। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ওর জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, যেহেতু ওর জীবন থেকে অনেক এমসিকিউ আছে। তাহলে মতিচুর হচ্ছে একটি প্রবন্ধ গ্রন্থ, এটি বিসিএস এর প্রশ্ন, একটি প্রবন্ধ বা গদ্য গ্রন্থ। প্রবন্ধ বলতে যেখানে একটা যৌক্তিক আলোচনা করা হয় কোনো একটা সংস্কারের মানসিকতা নিয়ে। আচ্ছা, অবরোধবাসিনীও তার একটা গদ্য গ্রন্থ। এখানে পর্দা প্রথা নিয়ে আলোচনা করা হয়, এটি কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। পর্দা প্রথা নিয়ে আলোচনা করা হয়। এটি প্রকাশ করা হয় 1931 সালে। আর তিনি মারা যান 1932 সালে। আর যে সুলতানার স্বপ্ন আছে, সুলতানার স্বপ্ন কিন্তু 1905 সালে প্রকাশ করা হয়, যেটি তার সাহিত্যিক জীবনের প্রায় শুরুতেই। তার সাহিত্যিক জীবন শুরু হয় কিন্তু 1902 সাল থেকে। আর 1905 সালে তিনি সুলতানার স্বপ্ন এটি কি করেন, প্রকাশ করেন সুলতানার ড্রিমস নামে, যেটি কিন্তু তার সাহিত্য জীবনে একটা সাড়া জাগায়। এবং তার শেষ রচনা হচ্ছে নারীর অধিকার। উপন্যাস হচ্ছে মাত্র 2টি, একটি হচ্ছে সুলতানার স্বপ্ন, একটি হচ্ছে পদ্মরাগ। আচ্ছা, বাংলা ইংরেজি শিখেন হচ্ছে তার বড় ভাই এবং বড় বোন থেকে। তার বড় ভাই ইব্রাহিম এবং খলিল রহমান এবং তার বড় বোন করিমুন্নাসা, তাদের থেকে বাংলা ইংরেজি শিখেন। সে কিন্তু আগে থেকে আরবি, ফার্সি, উর্দু এগুলো জানতো, কিন্তু বাংলা ইংরেজি শিখেন হচ্ছে বড় ভাই থেকে। আর সাহিত্যের প্রতি অনুপ্রেরণা এবং লেখালেখির প্রতি অনুপ্রেরণা জমান হচ্ছে তার স্বামী। তার স্বামী কিন্তু বিভিন্ন বই এনে দিতেন এবং লেখালেখির জন্য তাকে কি করতেন, অনুপ্রেরণা করতেন। এখানে 2টা বিষয় মনে রাখবা, একটা হচ্ছে বাংলা ইংরেজি শিখেন হচ্ছে বড় ভাই বোন, আর লেখালেখির প্রতি অনুপ্রেরণা জাগান হচ্ছে তার স্বামী। এটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আচ্ছা, তার পারিবারিক ভাষা ছিল উর্দু। তারপর জাগো ভগিনী, অর্থাৎ বন্ধুরা জাগো, এটা হচ্ছে তার একটি প্রবন্ধ। এবং আর যেটা বলছিলাম, ও কিন্তু আর এস হোসেন বা রুকিয়া সাখাওয়াত হোসেন হিসেবে তার যে গল্প বা তার লেখাগুলো ছিল সেগুলো আর এস হোসেন হিসেবে প্রকাশ করতো। আশা করি তোমরা রুকিয়া সাখাওয়াত হোসেন সুন্দর করে বুঝেছো, এবং তোমরা গৃহ যে গল্প আছে,
প্রবন্ধ আছে এবং সাশার দুঃখ যে প্রবন্ধ আছে, এই দুটোর যে তার পরিস্থিতি আছে, লেখক পরিস্থিতি উঠে জানার চেষ্টা করবা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু কাটার চেষ্টা করবা। এর বাইরে কিন্তু আর কোনো কিছু জানার প্রয়োজন নেই। আর যদি কোনো কিছু না বুঝে থাকো অথবা আমি যদি কোনো কিছু মিস ইনফরমেশন দিয়ে থাকি অবশ্যই আমাকে নোট করবে। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।